আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা লেকচার 4 সবাইকে স্বাগত। এই লেকচারটির পিডিএফও কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সবাই ডাউনলোড করে নিবা। পরে ফিরে আসি আমরা। তাপগতীয় সিস্টেম। তাপগতীয় সিস্টেম কি? আমরা সামনে যা পড়া পড়ব বা যা কাজ করব সব কিছু সিস্টেম। প্রথমে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে কোনো বস্তুর একটা নির্দিষ্ট অংশ। যেমন তুমি একটা পাতিলে পানি নিলে, সেই পানিটা একটা সিস্টেম। কেন? কারণ সেই পানি আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, নিজের তাপমাত্রা বৃদ্ধি করবে, নিজের পরিবর্তন করবে, সেটা নিজের তাপমাত্রা হোক, আয়তন হোক, পানি তাপ গ্রহণ করে বাষ্পে রূপান্তরিত হবে। তার মানে পানিটা হচ্ছে একটা সিস্টেম। এরকম প্রত্যেকটা পদার্থকে তুমি আলাদা আলাদাভাবে এক একটা সিস্টেম বলতে পারবে। তো এখানে সংজ্ঞা আকারে যেটা বলে দেওয়া আছে সেটা একটু দেখি আমরা। পদার্থের যে নির্দিষ্ট অংশকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, স্বাভাবিক, তাকে তাপগতীয় সিস্টেম বলে। তো এরকম তাপগতীয় সিস্টেম তুমি যে কাজ করবে, কয় ধরনের সিস্টেম নিয়ে তুমি কাজ করতে পারো? 3 প্রকার। প্রথমে আসতেছে উন্মুক্ত সিস্টেম। কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করে। উদাহরণে যাই, কিভাবে আমরা বুঝবো যে এটা একটি উন্মুক্ত সিস্টেম? ভর ভর মানে ভর ও শক্তি দুইটাই বিনিময় করতে হবে। একটা পাতিলে তুমি পানি নিলে, তাপ দিচ্ছ, পানি প্রথমে তার তাপমাত্রা বৃদ্ধি করতেছে। তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যখন তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন সে তখন না, আগে থেকে সে পরিবেশের সাথে শক্তি বিনিময় করবে অথবা তাপ পরিবেশে ছড়িয়ে দিবে। 100 ডিগ্রির পরে যদি তারপরেও তাপ দিতে থাকো, তখন সে শুধুমাত্র শক্তি বিনিময় না করে বাষ্প পানিটা বাষ্পে রূপান্তরিত হবে এবং বাষ্পগুলো কোথায় ছড়িয়ে যাবে? পরিবেশে। তার মানে ভর চলে যাচ্ছে, পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, পাতিলের পানি কমে যাচ্ছে। তার মানে সে পরিবেশে ভরও দিল আর শক্তিটা সে প্রথম থেকেই বিনিময় করতেছে। তার মানে ওইটা একটা কী সিস্টেম? উন্মুক্ত সিস্টেম। জাস্ট পাতিলে যদি তুমি একটা ঢাকনা দিয়ে দাও, সেটা হয়ে যাবে বদ্ধ সিস্টেম। কেন? তখন সে আর ভর বিনিময় করতে পারতেছে না, শুধুমাত্র শক্তির বিনিময় করে। সেটাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। আবার বলো বিচ্ছিন্ন কি? বিচ্ছিন্ন হচ্ছে সেই পাতিলটাকে তার চারিপাশে আমরা যদি একটা কুপরিবাহী পদার্থ রেখে দিই বা পদার্থ দ্বারা আবৃত করে দিই তাকে, তাহলে সে ওই কুপরিবাহী পদার্থের কারণে সে কী করতে পারবে না? তাপও বিনিময় করতে পারবে না, তাপ মানে শক্তিও বিনিময় করতে পারবে না, ভরও বিনিময় করতে পারবে না। এর একটা ভালো উদাহরণ হচ্ছে যে ফ্লাক্সগুলো আমরা ইউজ করি চা খাওয়ার জন্য, বা হটপট যে ব্যাপারটা আমরা খাবার রাখি, ভিতর থেকে কোনো প্রকার ভরও বেরোচ্ছে না, মানে বাষ্প বেরোচ্ছে না, প্লাস তাপ শক্তিও সে পরিবেশের সাথে বিনিময় করতে পারতেছে না। এইগুলো 3টে সিস্টেম: উন্মুক্ত, বদ্ধ এবং বিচ্ছিন্ন। মনে রাখবে এভাবে। এরপরে আসি আমরা তাপগতিবিদ্যা। যখন আমরা পড়ব, এখানে দেখব আমরা টোটাল সূত্র আছে 3টা সূত্র। এখানে লিখি নাই, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র, এটা প্রথমে আসতেছে। এরপরে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এরপর আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই 3টা সূত্রকে আমরা বলি তাপগতিবিদ্যার 3টা সূত্র। প্রথমে আমরা 0তম সূত্র নিয়ে একটু আলোচনা করি। সূত্রটা কি? দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। এভাবে হয়তো বা বোঝার একটু টাফ, তুমি নিজের পাশে চিত্রগুলো দেখো। 3টা সিস্টেম আমরা রাখছি, বা 3টা বস্তু বলতে পারো। সিস্টেম এ, বি এবং সি। এ আর সি এর মাঝখানে কন্ডাক্টর মানে সে তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে। তার মানে এ এবং সি কী করতে পারতেছে? তাপ আদান প্রদান করতে পারতেছে। সি এবং বি, তারাও তাপ আদান প্রদান করতে পারতেছে, তাদের মাঝখানেও কন্ডাক্টর আছে। কিন্তু এ এবং বি এর মাঝখানে ইনসুলেটর মানে হচ্ছে কুপরিবাহী পদার্থ রাখা আছে। তার মানে এ থেকে বিতে কোনো প্রকার তাপ সরাসরি গ্রহণ করতে পারবে না বা যেতে পারবে না। যেতে হলে তাকে অবশ্যই এ থেকে সিতে, সি থেকে এরপরে বিতে যেতে হবে। এখানে পাশে Q=0, তার মানে উপর ও নিচে তাপ তুমি গ্রহণ বা বর্জন করতে পারবে। এখন আমরা বলতে পারি, যদি কোনোভাবে এ এবং সি পরস্পর তাপীয় সমতায় চলে আসে তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে, তা আলটিমেটলি আমরা বলতে পারবো বিও কি চলে আসছে?
সি এর সাথে তাপীয় সমতায় চলে আসছে, তার মানে আলটিমেটলি তিনজনই কী হলো, তাপীয় সমতায় চলে আসলো। এই তাপীয় সমতা নিয়ে যে সূত্রটা, তাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এর মানে হচ্ছে তাদের মধ্যে তাপমাত্রার কোনো পার্থক্য থাকতে পারবে না। সবশেষে তিনজনের তাপমাত্রা সেম হয়ে যেতে পারবে, তার মানে তাপমাত্রার পার্থক্য কত হয়ে যাবে, শূন্য। এই কারণে এটাকে আমরা বলতেছি শূন্যতম সূত্র। তো এই সূত্র থেকেই আমরা কি করতে পারি, তাপীয় সমতা বা তাপীয় সাম্য অবস্থার যে ধারণাটা, সেটা আমরা এখান থেকে পেতে পারি। তার মানে পৃথিবীর সকল বস্তুই তাপ গ্রহণ অথবা বর্জনের মাধ্যমে কোথায় আসতে চাইবে, অলওয়েজ তাপীয় সমতায় আসতে চাইবে। এখন এই সূত্রটা ব্যবহার কোথায় করি আমরা, আমি ছোট করে লিখে দিচ্ছি। সূত্রটা ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করি। তুমি নিজেই দেখতে পাও যে ইদানিং বা ছোটোবেলা থেকে আমরা যখন থার্মোমিটারের তাপমাত্রা নির্ণয় করি, প্রথমে থার্মোমিটারটা মুখে নিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি। কেন? কারণ মুখের ভিতরের তাপমাত্রাটা সেই থার্মোমিটারটা গ্রহণ করে সেই তাপমাত্রাটা, মুখের তাপমাত্রা মানে বডি টেম্পারেচার এবং থার্মোমিটার টেম্পারেচার দুজন কী হয়ে যাবে, লেভেল হবে। লেভেল হওয়ার পরে তুমি সেই থার্মোমিটারের সাহায্যে বডি টেম্পারেচারটা কী করতে পারবা, দেখে নিতে পারবা যে বডি টেম্পারেচার কি বৃদ্ধি পেলো না আগের মতোই আছে। তো এইভাবে এই সূত্রটা ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করতে পারি। এটা গেল প্রথম সূত্র, যার নাম হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিবৃতিটা কি বলতেছে, যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তবে কাজ তাপের কি হবে, সমানুপাতিক হবে। এটাকে আমরা আরেকজন বিজ্ঞানীর নাম অনুসারে বলি, সেটাকে বলতে জুলের সূত্র বলা হয় এটাকে। তার মানে জুলের সূত্রকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে পারি। ডাব্লিউ সমানুপাতিক এইচ, ডাব্লিউ সমানুপাতিক এইচ, ডাব্লিউ হচ্ছে কাজ, এইচ হচ্ছে হিট বা তাপ। সমানুপাতিক উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি, ধ্রুবকটা হচ্ছে জে, যাকে আমরা বলি জুলের তুল্যাঙ্ক। এর একটা নির্দিষ্ট মান আছে, মান হচ্ছে 4.2 জুল। এর মানে হচ্ছে এইচ এককটা হিসাব আমরা বেসিক্যালি করি ক্যালোরিতে। ওই ক্যালোরিকে তুমি জুলে নেওয়ার জন্য জে দ্বারা গুণ করলে, মানে 4.2 দ্বারা গুণ করলে, তাহলে তার এককটা কিসে চলে গেল, জুলে। তো জে এইচের পরিবর্তে আমরা চাইলে কিউ বসাতে পারি এখানে। তাহলে কিউর একক জুল, কাজের একক তো সবসময় আমরা জানি জুল। তো এইচের এককটা কিসে ছিল প্রথমে, ক্যালোরিতে। তাকে আমরা জুলে নেওয়ার জন্য তার সাথে একটা ধ্রুবক গুণ করছি, যে ধ্রুবকটাকে আমরা বলতেছি কি, জুলের তুল্যাঙ্ক। আচ্ছা, এটা গেল সূত্রের ব্যাখ্যা। এই সূত্রটাকে অন্যভাবে আমরা বলতে পারি বা অন্যভাবে লেখা যায়, সেটাকে আমরা বলি ডি কিউ। তার মানে হচ্ছে তুমি যদি কোনো সিস্টেমকে তাপ দাও, ডি কিউ পরিমাণ তাপ দিলে, যে পাতিলের যে ঘটনাটা কিছুক্ষণ আগে আমরা বলছি, ডি কিউ পরিমাণ তাপ দিছ, তাপ সে প্রথমে কি করলো, অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, ডেল কিউ মানে হচ্ছে তাপের পরিবর্তন, ডেল ডাব্লিউ মানে হচ্ছে কাজ। প্রথমে যে তাপ তুমি দিবা, সেই তাপ সে প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে। যেমন তুমি পানির পাতিলকে যখন তাপ দিবে, সে তাপ গ্রহণ করে পানির টেম্পারেচার বৃদ্ধি করবে। সেই টেম্পারেচার বৃদ্ধি করতে করতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, তখন সে আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে পারবে না, তখন সে কাজে চলে যাবে। কিসে কাজ, আমরা বলি সিস্টেমের আয়তন পরিবর্তনজনিত কাজ। তার মানে পানিটার পানি থাকবে না, তখন সেটা বাষ্প হয়ে যাচ্ছে, তারপরে তার আয়তনের পরিবর্তন হচ্ছে। আর আয়তনের পরিবর্তন যখন হবে, তখনই গ্যাসের ক্ষেত্রে বা বাষ্পর ক্ষেত্রে একটা কাজ হবে, সে কাজটা হচ্ছে ডিডব্লিউ। এটাই আমরা ডিটেলসে আবার আলোচনা করব। আপাতত আমরা একটা ওভারভিউ নিচ্ছি এখান থেকে। এবার এখানে যে তিনটা টার্ম আমরা লিখলাম, এই তিনটা টার্ম প্লাস বা মাইনাস দুটোই হতে পারে। তো প্লাস বা মাইনাস মানে কি, সেটা আমি ডিটেলসে এখানে লিখে দিছি, তোমরা একটু দেখে নিবা। এটা আমি আর বলতেছি না। যদি তারপরে প্রবলেম হয়, আমরা পরবর্তীতে আবার যখন ডিটেলস আলোচনা করব, সেখানে আমরা বলে দেব। ব্যাখ্যাটা আমি মাত্র কিছু আগে বলছি, ওই অংশটা এইভাবে আছে। এরপর আসি প্রথম সূত্রের প্রয়োগ। যে প্রথম সূত্রটা আমরা পড়ছি, সেই প্রথম সূত্রটা আমরা তাপগতীয় 4টা প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করে থাকি। প্রথমটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, 2 নম্বরটা হচ্ছে সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপ। 4টার মানে, সমচাপ প্রক্রিয়া, চাপ সমান থাকবে এবং আয়তনের পরিবর্তনজনিত কাজ হবে। বুঝে যাচ্ছে।
2 নাম্বার সমায়তন প্রক্রিয়া। সমায়তন কি? যে প্রক্রিয়ায় আয়তন সমান থাকবে কিন্তু কোনো প্রকার কাজ হবে না। ওগুলো আমরা ডিটেলসে বলবো, জাস্ট মনে রাখার জন্য ছোট করে বলে দেওয়া। সম উষ্ণ, উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা, শরীরের উষ্ণতা সেম, তাপমাত্রা সমান থাকবে এবং আয়তনের পরিবর্তনজনিত কাজ হবে। রুদ্ধতাপ, তাপ সমান থাকবে, মানে তাপের কোনো পরিবর্তন হতে পারবে না। তুমি বুঝে নিতে পারো সবগুলোর নাম থেকে। চাপ সমান থাকবে, আয়তন সমান থাকবে, উষ্ণতা মানে তাপমাত্রা সমান থাকবে, তাপ সমান থাকবে, আয়তনের পরিবর্তনজনিত কাজ হবে। এই কাজটা আমি পরে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আসি আমরা সমচাপ প্রক্রিয়া সম্পর্কে। সমচাপ প্রক্রিয়ায় সংজ্ঞাগুলো আমি আলাদাভাবে তোমাদেরকে সেটাও পিডিএফ আকারে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সংজ্ঞাগুলো এই চ্যাপ্টারের সবগুলো সংজ্ঞা তুমি একসাথে পাবা। এখানে আমি এই কারণে লিখে দিই নাই, সমচাপ প্রক্রিয়াটা সংজ্ঞা আছে। তো তোমাকে এখানে কী মনে রাখতে হবে যে সমচাপ প্রক্রিয়া চাপ সমান থাকবে আর আয়তনের পরিবর্তনজনিত কাজ হবে। কীভাবে? ধরে নাও, ব্যাখ্যা লিখে দিলাম যে একটি পাতিলে উন্মুক্ত সিস্টেম, পাতিলটা হচ্ছে একটি উন্মুক্ত সিস্টেম, যেহেতু তুমি ভর এবং শক্তি দুটাই বিনিময় করতেছো। কিছু পরিমাণ পানিকে তুমি তাপ প্রয়োগে গরম করতেছো। এই প্রযুক্ত তাপ প্রথমে পানির তাপমাত্রা বৃদ্ধি করে, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি। সে কিসে নিয়ে যায়? স্ফুটনাঙ্কে নিয়ে যায়। পরবর্তীতে তাপ পানিকে বাষ্পে রূপান্তরিত করে, তার মানে এখানে পানির আয়তনের পরিবর্তন হয়েছে। যেখানেই আয়তনের পরিবর্তন হবে সেখানেই কাজ হবে। তোমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কখন কাজ হবে, যখন আয়তনের পরিবর্তন হবে। আয়তনের পরিবর্তন ব্যতীত কোনো প্রকার কাজ সম্পন্ন হবে না। তো যেই কারণে তুমি উপরে একটু দেখো যে সমায়তন প্রক্রিয়ায় কোনো কাজ হচ্ছে না। তার মানে সমচাপ, সমউষ্ণ, রুদ্ধতাপ বাকি তিনটা প্রক্রিয়াতে কাজ হচ্ছে, কিন্তু সমায়তনে হচ্ছে না, কারণ সেখানে আয়তনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সমচাপ প্রক্রিয়াকে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সাহায্যে ব্যাখ্যা করতে চাই, তাহলে সূত্রটা আমরা প্রথমে লিখলাম। সেখানে তুমি তাপ দিছ, প্রথম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, পরে কাজ হয়েছে। সেটার একটা লেখচিত্র যদি আমরা দেখি। কিসের লেখচিত্র? চাপ বনাম আয়তন। তা আয়তন তুমি পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু সমচাপ প্রক্রিয়া বলা হয়েছে, চাপটা কি আছে? স্ট্রেট আছে। তুমি এই যে লাল দাগটা তুমি একটু খেয়াল করে দেখো, চাপটা সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে সমান আছে। এই কারণে এই লেখচিত্রটাকে আমরা কিসের লেখচিত্র বলতে পারবো? আমরা লেখচিত্র বলতে পারবো সমচাপ প্রক্রিয়ায়। সমায়তন প্রক্রিয়া, এখানে আয়তন সমান থাকবে, কাজ হবে না, আগেই বলছি। তো উদাহরণটা বা ব্যাখ্যাটা একটু দেখে নাও। পূর্বের উদাহরণে পানির স্ফুটনাঙ্কে নেওয়ার আগ পর্যন্ত পানির আয়তনে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এই অংশটুকুকে, শুধুমাত্র এই অংশটুকুকে আমরা সমায়তন প্রক্রিয়া বলতে পারি। প্রেসার কুকার, এই ঘটনাটা আমরা দেখি বা চুলায় তো আমরা দেখতেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আকারে দেখা যাচ্ছে কোনো কাজ না হওয়ায় ডিডাব্লিউ অংশটি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে সুতরাং ডেল কিউ সমান ডিইউ ডেল ইউ হচ্ছে। ডেল মানে হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, যে তাপটা তুমি দিচ্ছ। এর লেখচিত্র যদি আমরা খেয়াল করি, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। চাপ বনাম আয়তনের যে লেখচিত্র, সেখানে দেখা যাচ্ছে ইনিশিয়াল মানে প্রথম প্রাথমিক অবস্থায় যে চাপটা ছিল, ফাইনাল অবস্থায় চাপ একই আছে। তাহলে চাপের কোনো চাপ পরিবর্তন হয়েছে, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। চাপ পি এ অবস্থান হতে পি বি অবস্থানে পৌঁছাইছে, কিন্তু আয়তনের পরিবর্তন একই আছে। এর পাশে সমউষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা, তার মানে তাপমাত্রা সমান থাকবে, আয়তনের পরিবর্তন হবে, আর আয়তনের পরিবর্তন হলেই কাজ হবে। তো এইখানে এই সমউষ্ণ প্রক্রিয়া এবং পরবর্তী যে প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখান থেকে ম্যাক্সিমাম থিওরি বলো, অনুধাবনের প্রশ্ন বলো, ম্যাথ বলো, ম্যাক্সিমাম ম্যাথগুলো এখান থেকে আসে। তো এই দুইটা জিনিস তোমাকে একটু ভালোভাবে মাথায় নিতে হবে। তো কিছু শর্ত আছে, কোনটা সমউষ্ণ প্রক্রিয়া কোনটা সমউষ্ণ প্রক্রিয়া নয়, তুমি যেন বুঝতে পারো, সেই বোঝার জন্য কয়েকটা শর্ত আমি লিখে দিয়েছি। প্রথম শর্তটা, সিস্টেমটি, তার মানে যে বস্তুটাকে নিয়ে তুমি কাজ করতেছো, সে তাপ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হইতে হবে, অথবা ওই রকম একটা পদার্থে বা পাত্রে তোমাকে রাখতে হবে। যেমন পানির পাতিল ম্যাক্সিমাম অ্যালুমিনিয়াম বা তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি, তার মানে সেটা ওইখানে যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলোকে আমরা কী প্রক্রিয়া বলতে পারতেছি? সমউষ্ণ প্রক্রিয়া। সিস্টেমের চারপাশের মাধ্যমের তাপগ্রাহিতা উচ্চ হতে হবে। চারপাশের মাধ্যম বলতে পরিবেশ, তার মানে পরিবেশের তাপগ্রাহিতা বলতে সে তাপ নিতে পারতে হবে। তার মানে তাপ
দিলে সে তাপ গ্রহণ করবে, এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকতে হবে। পরে সিস্টেমটি সংকোচন বা প্রসারণ ধীরে ধীরে সংগঠিত হলে, তার মানে কোন একটা সিস্টেমের সংকোচন, মানে তুমি একটা গ্যাস রাখলে একটা পাত্রে, সেই পাত্রটাকে তুমি সংকোচন করতেছো অথবা প্রসারিত করতেছো, সেটা যদি ধীরে ধীরে সংগঠিত করা হয় তাহলে দেখা যাবে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সিস্টেমটি পরিবেশের সাথে তাপ গ্রহণ বা বর্জনের যে ব্যাপারটা সেটা করতে পারতেছে। ব্যাখ্যাটা, ফুটন্ত পানিকে যতই তাপ দেওয়া হোক না কেন পানির তাপমাত্রা কি থাকতেছে, একই থাকতেছে। পরবর্তীতে পানিকে যদি তুমি আরও তাপ দাও তাহলে সেই পানিটা কিসে রূপান্তরিত হবে, বাষ্পে। তার মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আয়তন পরিবর্তনজনিত কাজ হচ্ছে। তার মানে তাদের যে আয়তনটা পরিবর্তন হচ্ছে সেটা হঠাৎ করে হচ্ছে না, সেটা ধীরে ধীরে হচ্ছে। তো তাপগতিবিদের প্রথম সূত্র যদি আমরা লিখি, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাপমাত্রা একই থাকলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হলো না, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জিরো। সূত্রটা দাঁড়াচ্ছে ডেল কিউ সমান ডেল ডাব্লিউ। তো এটার আরেকটা সূত্র পি ডেল ভি বলতে পারি আমরা। লেখচিত্র যদি আমরা খেয়াল করি, প্রথমে চাপের সাথে আয়তন যদি সম্পর্কটা দেখাই, সেখানে দেখা যাচ্ছে এ থেকে বিতে বা এ বি যে লেখচিত্রটা, সেখানে তাপমাত্রার আয়তনের পরিবর্তন হচ্ছে, সাথে আবার চাপের পরিবর্তন হতে পারবে, কিন্তু চাপ এবং তাপমাত্রার যে লেখচিত্রটা সেখানে দেখা যাচ্ছে এ থেকে সিতে আসার সময় তার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কিন্তু যখন এ থেকে বিতে আসতেছে তখন তাপমাত্রা স্থির আছে। তার মানে এ বি যে লেখচিত্রটা সেটা কার লেখচিত্র হবে, সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র হবে। তাহলে এখানের যে এ বিটা, এখানের এ বি দুটোই কী হবে, সেম। তাহলে চাপের সাথে তাপমাত্রার জন্য লেখচিত্র স্ট্রেট লাইন হচ্ছে, কিন্তু চাপের সাথে আয়তনের যে লেখচিত্রটা সেটা কি হচ্ছে, একটা বক্ররেখা দেখা যাচ্ছে। সেটা সমীকরণ হতে আনতে হবে, সেটা আমরা পরবর্তী যখন ডিটেলস আলোচনা করব তখন দেখাবো। এরপর আসতেছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তাপ, তার মানে তাপ সমান থাকবে, আয়তনের পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে কাজ হবে। এখানেও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি লিখে দিছি। সিস্টেমটি অবশ্যই তাপকু পরিবাহী পদার্থ দ্বারা তৈরি হতে হবে, যেন সে আশেপাশের সাথে কোনোভাবেই তাপ আদান প্রদান করতে না পারে। তো এখানে ছোটো করে একটু বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো পদার্থ নাই যে 100% তাপকু পরিবাহী পদার্থ। তার মানে অবশ্যই সে পরিবেশের সাথে কী করবে, তাপ গ্রহণ বা বর্জন করবে। তো এই জন্য আমরা কি করব, যে সিস্টেম নিয়ে কাজ করব রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেই সিস্টেমটি সংকোচন বা প্রসারণ খুব দ্রুতভাবে করব। তাহলে কি হবে, সে পরিবেশের সাথে তাপ গ্রহণ বা বর্জনের কোনো সময় বা সুযোগ কোনোটাই পাবে না, তার পূর্বেই সে প্রক্রিয়াটা হয়ে যাবে। এবং চারপাশের তাপগ্রাহিতা নিম্ন হবে, তার মানে সে সিস্টেম থেকে তাপ গ্রহণ করতে চাইবে না, বা তাপ বর্জন করলেও মানে কোনোটাই চাচ্ছে না আর কি। ব্যাখ্যাটা আমি বলে দিছি, তোমরা একটু পড়ে নিবা, যেটা আমরা টায়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখে থাকি আর কি, যে কি টায়ার একটা কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, রাবার। তার মানে টায়ার যখন ফেটে যাওয়ার যে ঘটনাটা, সেখানে কিন্তু সে কী করতে পারতেছে না, আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ বা তাপ বর্জন করতে পারতেছে না, তারপর ফেটে যাচ্ছে। তো হঠাৎ করে ঘটনা সংকোচন হচ্ছে বা হঠাৎ করে প্রসারণ হচ্ছে, এই হঠাৎ করে ঘটনাটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতো যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তো যেহেতু তাপের কোনো আদান প্রদান হচ্ছেই না, সুতরাং ডেল কিউ সমান কত হচ্ছে, জিরো। জিরো বসালাম, তাহলে ডেল ইউর সমান সমান দিয়ে মাইনাস ডেল ডব্লিউ লিখতে পারো, অথবা মাইনাস ডেল ইউর পরিবর্তে সমান লিখে প্লাস ডেল ডব্লিউ লিখতে পারো। লাস্ট দুইটা সমীকরণের যে কোনো একটা লিখতে পারি। এখন কোনটা কখন হচ্ছে, দুটাই হতে পারে। যখন প্লাস হবে তখন সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে, তার মানে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যখন মাইনাস হবে তখন সে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। তাহলে ডব্লিউর ক্ষেত্রে কি উল্টা ঘটনা, লিখে দিছি ব্যাপারটা। সেটা হচ্ছে সিস্টেম আয়তন বৃদ্ধি পাবে যখন ধনাত্মক হবে, আর সিস্টেমের আয়তন হ্রাস পাবে যখন সেটা কী হবে, ঋণাত্মক হবে। লেখচিত্র, চাপ আয়তনের যে লেখচিত্রটা সেটা যদি আমরা দেখি, উপরে লিখে দেওয়া হয়েছে যে এই অবস্থান যখন ছিল, এই অবস্থানে চাপ ছিল পি নট, আয়তন ছিল ভি নট, তাপমাত্রা ছিল টি নট। যখন সেটা বি অবস্থানে ফিরে আসতেছে তখন তার চাপ পি ওয়ান, আয়তন ভি ওয়ান, তাপমাত্রা টি ওয়ান। তবে সব তিনটা রাশির পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র তাপের আদান প্রদান হচ্ছে না। তো এই লাস্ট যে টপিক্সটা, সেই টপিক্সটা নিয়ে 4টা
অনুধাবনমূলক প্রশ্ন ইন জেনারেল সবসময় পেয়ে থাকি আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে টায়ার ফাটলে বাতাস ঠান্ডা লাগে কেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন হ্রাস পেলে সিস্টেমটির তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের আয়তন দেখা যাচ্ছে। এই অ্যান্সারগুলো তোমরা প্রথমে আগে চিন্তা করো, পড়ো, দেখো বোঝো কি না। যদি না বোঝো এরপরে পরবর্তী লেকচারে আমি এই অ্যান্সারগুলো পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।